আশা করি সমস্ত ছাত্রছাত্রী ভালো আছো। আজকে আমরা শুরু করছি সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট। এই সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট এই চ্যাপ্টারটা দশম শ্রেণীর পাটিগণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আমরা এই চ্যাপ্টারটার আগে একটা বেসিক ধারণা নেব, তারপর অঙ্কগুলো সমাধানে যাব। তো সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ কষা। এখানে তোমাদের বইয়ে 31 পাতাতে সরল সুদ কষা শুরু হয়েছে। এখানে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেমন সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট। সুদ মানে ইন্টারেস্ট। এই যে সুদ কোথায় যেটা আমাদের ইন্টারেস্ট আছে, এই ইন্টারেস্টের আই মনে রাখবো। সুদ বারবার লেখার থেকে আমরা সুদের জায়গাতে কী লিখব? আই লিখব, বড় হাতের আই। এরপর সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, এটা বলাই হলো। সুদ আসল, তার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, প্রিন্সিপাল বা আসল, এটাকে আমরা পি দ্বারা সূচিত করব। তাহলে কি বলা হলো? সুদ সমান আই, আসল সমান পি। আরেকটা হচ্ছে সুদ আসল। সুদের সাথে যদি মানে আসলের সাথে যদি সুদটা যোগ হয় তখন সেটাকে বলা হয় সুদ আসল। এটাকে বলা হয় অ্যামাউন্ট। কি বলা হবে? অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্টের জন্য এটাকে আমরা কি দ্বারা সূচিত করব? ক্যাপিটাল এ দ্বারা, ক্যাপিটাল এ দ্বারা। এবং অবশিষ্ট আমাদের রয়েছে সময়। এই সময়টা টি দ্বারা সূচিত করা হবে। কি দ্বারা? টি দ্বারা। তাইলে আরেকবার বলা যায় সুদ মানে হচ্ছে এখানে আই, প্রিন্সিপাল বা আসল মানে হচ্ছে পি, তারপর রয়েছে সবৃদ্ধি মূল বা সুদাসল মানে হচ্ছে এ, এবং টাইম বা সময় মানে হচ্ছে টি। বুঝা গেছে? তাহলে আমরা এই সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারে বা সরল সুদে 4টা চলো সংখ্যা পাচ্ছি। কটা? 4টা। একটা হচ্ছে সুদ মানে আই, আসল মানে পি, টাইম মানে টি, আর সবৃদ্ধি মূল এ। ঠিক, এইটা একটু আমাদের মনে রাখতে হবে। এবং সরল সুদ কাকে বলা হবে? যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ, এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে বলে অধমর্ণ। যখন কোনো ব্যক্তি পোস্ট অফিস বা ব্যাংকে টাকা জমা রাখেন তখন তিনি উত্তমর্ণ, এবং ওই পোস্ট অফিস আবার যখন কোনো ব্যক্তি বা ব্যাংক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করেন তখন ওই ব্যক্তি হলেন অধমর্ণ। আবার যখন কোনো ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতি থেকে টাকা ধার করেন তখন ওই ব্যক্তি অধমর্ণ। এবং ব্যাংক বা সমবায় সমিতি হলো উত্তমর্ণ, তাই ওই ব্যক্তি ব্যাংক বা সমবায় সমিতিকে সুদ দেন। ঠিক আছে? তাইলে উত্তমর্ণ আর অধমর্ণ, এটা শর্ট কোশ্চেনও প্রয়োজন পড়ে। উত্তমর্ণ, যে টাকা দিল সে হচ্ছে উত্তমর্ণ, আর যে টাকা নিল সেটা হচ্ছে অধমর্ণ। ঠিক আছে? এটা মানে যাতে কারো এলোমেলো না হয়ে যায়। যে টাকা দিল সে হলো উত্তমর্ণ, আর যে টাকা নিয়েছে সে হচ্ছে অধমর্ণ। টাকা নিয়েছে অন্যের টাকা, তাহলে অন্যের টাকাকে নিজে কাজে লাগাচ্ছে, তাহলে ফলে তাকে সেই টাকাটা কি করতে হবে? ব্যবহারের কারণে তাকে একটা সুদ দিতে হবে। এবং এই সুদটাকে সরল সুদ কেন বলা হয়?
তার কারণ হচ্ছে সরল সুদ এই জন্য বলা হয়, যে টাকাটা মূলধন হিসেবে জমা করে সেই মূলধন টাকাটা ফেরত দিতে হবে। ধরো কেউ 100 টাকা দিয়েছিল জমা কাউকে রাখতে, তাহলে যেদিন চাইবে সেদিন ওই 100টা তো নেবেই, সাথে ওই 100 টাকার একটা সুদ পাবে সে। যদি 5% সুদে থাকে, 5%, তাহলে বাৎসরিক 5% সুদে যদি দিতে হয় তাহলে বাৎসরিক 5% হলে ফার্স্ট বছরে 100 টাকার জন্য পাবে ক টাকা? 5 টাকা। যদি তার টাকাটা সেকেন্ড বছরের জন্যও থেকে যায় তাহলে আবার সে পাবে 100 টাকার জন্যে আরও 5 টাকা। আবার যদি 1 বছর থাকে তাহলে আবার 100 টাকার জন্য পাবে 5 টাকা। এইভাবে প্লাস হয়ে যাবে। কিন্তু এইটাকে আমরা পরের চ্যাপ্টারে শিখব। চক্রবৃদ্ধি সুদ কখন বলা হবে? যখন নিজে টাকা রাখতে দিয়েছে 100 টাকা, পরের বছর 5%-এর জন্য সে পালো সুদ হিসেবে 5 টাকা, তাহলে তার এখন মোট কত টাকা হলো বলো? তার এখন নিশ্চয়ই টাকা হলো 100 + 5, মানে হচ্ছে 105 টাকা। এবারে দ্বিতীয় বছরে যখন তার সুদটা কাউন্টিং হবে তখন তার মূলধনটা ধরা হবে 105। অর্থাৎ যে সুদ টাকাটা সে পেয়েছে সেই সুদ টাকাটাও তার নেক্সট বছর থেকে মূলের দিকে যদি যোগ হয়ে থাকে তখন সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আর যদি দেখা যায় যে না, যে মূল টাকা সে হাতে দিয়েছে সেই টাকাটাই তার মূল টাকা, যে সুদ টাকাটা সে পাবে সেই সুদ টাকাটার তার কোনো আর সুদ পাবে না, অর্থাৎ সুদ থেকে কোনো সুদ পাবে না, শুধুমাত্র ওই আসল টাকাটা থেকে সুদ পাবে, সেইটাকে আমরা বলবো সরল সুদ। আশা করি সকলের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। এরপর একটা জিনিস রয়েছে সুদের হার। এই যে 100 টাকাতে 5 টাকা, তাহলে 200 টাকাতে কত? 10 টাকা। 300 টাকাতে কত? 15 টাকা। এই যে 100 টাকাতে কত, এই 100 টাকার হিসাবটা যদি আমরা জেনে যাই তাহলে যত জিজ্ঞেস করা হবে আমরা সেটাই বার করতে পারবো। এই জন্যে যে কোনো সুদের হার, অর্থাৎ যে সুদ টাকাটা দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হয়? একটা সুদের হার নিয়ে, অর্থাৎ 100 টাকাতে ক টাকা। তাহলে 100 টাকাতে ক টাকা সেটাই হচ্ছে সুদের হার। সুদের হারকে ছোট হাতের আর দ্বারা চিহ্নিত করা হয়, এবং যেহেতু 100 টাকার উপর হিসেবটা করা হয় সেই জন্য একটা পার্সেন্টেজ চিহ্ন চলে আসবে। ঠিক আছে, এটা ঐকিক নিয়ম পদ্ধতিতেও করা যায়। 500 টাকা 1 বছরে সুদ পাচ্ছে 20 টাকা, তাইলে 100 টাকার 1 বছরে ক টাকা সুদ হবে এটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে 500 টাকার 1 বছরে সুদ 20 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ 20/500 টাকা, এটা দূর থেকে আসছে নিচে বসে গেল 20 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? 20/500 গুণিত 100 টাকা। এটা কাটাকাটি করলে দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে গেল, তাইলে কি বাঁচলো? এখানে নিচে 5, এবারে 5কে উপরের 5কে কেটে দিচ্ছি উপরে 20 সাথে, তাইলে নিশ্চয়ই শুধু উপরে কি বাঁচছে? 4 সমান 4 টাকা। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়ম পদ্ধতিতেও আমরা এটা বার করতে পারি। এইবারে প্রয়োগ 1 যেমন আমাদের আছে 100 টাকা 1 বছরে 4 টাকা, তাহলে 1200 টাকায় 1 বছরে ক টাকা সুদ পাবে? তো 100 টাকায় 1 বছরে যদি 4 টাকা হয় তাহলে 1200 টাকায় 1 বছরে কত টাকা হবে? ওই একই পদ্ধতিতে আমরা এটা করতে পারি। তবে যেহেতু তোমরা ক্লাস 10-এর স্টুডেন্ট, সেক্ষেত্রে এর একটা শর্টকাট নিয়ম আমরা একটু দেখে নিতে পারি। এই পদ্ধতিরই, এই ঐকিক নিয়মেরই আমরা তো এরপরে একটা ফর্মুলা দিয়ে শিখব। তার আগে যেটা আমি তোমাদের দেখাতে চাইছি, এখানে যেটা সুদ প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, এই প্রশ্ন চিহ্নের মানটা আমরা ডাইরেক্ট বার করতে পারি। কীরকম? এই প্রশ্ন চিহ্ন ইকুয়াল টু এই যেটা আমাদের সুদ দেওয়া আছে সেইটাকে ফার্স্টে লিখলাম 4 গুণিত, এখানে সময়টা তো 1/1, মানে উপরে 1 নিচে 1 ইন্টু এখানে আসল আছে 100 টাকায় হলে সুদ 4 টাকা, তাহলে 1200 টাকায় সুদ 4 টাকার বেশি হবে না কম হবে?
100 টাকা কেউ রাখে তো 4 টাকা পাচ্ছে, তাহলে 1200 টাকা রাখলে নিশ্চয়ই বেশি পাবে। তাহলে বেশি পালে বড়টা উপরে লিখতে হয়। তাহলে 1200 টাকা, নিচে 100। তাহলে এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে দেওয়া হলো। তাহলে 4×12 = 48 টাকা। ঠিক, তাইলে সুদ হবে 48 টাকা। এইটা ঐকিক নিয়মের আমরা যে সিস্টেম শিখেছিলাম ক্লাস 8-এ, সেইটাই আর কিছু নয়। মানে যেটা চাইছে সেটাকে সেইটা সমান। এটা যদি আমি এক্স মানে আমাদের এক্স ধরা হতো, তাহলে এই প্রশ্ন চিহ্নকেও আমরা এক্স মানে লিখতাম। তাহলে এক্স ইকুয়াল টু যেটা একটা ভ্যালু জানি আমরা সুদের, সেই সুদের বা সময়ের বা আসলের একটা দেওয়া থাকবে, একটা বার করতে হবে। যেটা বার করতে হবে সেটা সামনে থাকলো, যেটা দেওয়া আছে সেইটা তারপরে থাকলো ইনটু এই সময় বা আসল, যেটা দুটো ডাটাই পাচ্ছি। দুটো ডাটার মধ্যে আমরা একটা উপরে বসাবো, একটা নিচে বসাবো। উপরে কাকে বসাবো, নিচে কাকে বসাবো, সেটা সেই ভগ্নাংশটি একের থেকে ছোট হবে না বড় হবে, ওই ধারণা থেকে আমরা পাবো। তাহলে কি করে আমরা এটা বুঝবো ভগ্নাংশটি একের থেকে ছোট হবে না বড় হবে? এইভাবে একটু দেখতে হবে। যেমন আসলেরটা আমরা দেখছি, 100 টাকায় সময় হচ্ছে 1 বছর, সুদ 4 টাকা। তাহলে 100 টাকায় যদি 4 টাকা হয়, তাহলে 1200 টাকায় 4 টাকার বেশি হবে না কম হবে? 1200 টাকা নিশ্চয়ই বেশি, তাহলে 4 টাকারলে বেশি হবে। তো 4 টাকার থেকে যদি বেশি হয়, তাহলে বড়টা লিখতে হবে আমাদের উপরে, আর ছোটটা লিখতে হবে নিচে। এরপর কাটাকাটি করলেই যেটা আমাদের পাবো সেটাই হচ্ছে এই এক্সের ভ্যালুটা। আশা করি বুঝতে পারা গেছে। এরপর যেমন এইখানে যদি আমরা এগুলো করার চেষ্টা করি, মোট সুদ 600 টাকায় 1 বছরে 5%-এ মোট সুদ কত? 1800 টাকায় 1 বছরে 4.12%-এ সুদ কত? তাহলে অঙ্কের ভাষায় সমস্যাটি কি হচ্ছে বলো? তাহলে আসল ডিস্টার্ব হচ্ছে। না, এটা হিলছে কিনা বাবু? আসল, সময়, সুদ।